আপনারই দুই বন্ধু, দুজন সহকর্মী দেব ও হিরণ, আমরা জানি যে দুজনেই দুই দলের হয়ে প্রার্থী হয়েছেন। আপনি যদি ঘাটালের বাসিন্দা হতেন, আপনি কাকে চাইতেন? আমি চাইতাম যে চুরি করছে না সেই দলকে। এখানে দুজনেই সহকর্মী, তার মধ্যে একটা তফাৎ রয়েছে। হিরণ কিন্তু বহু আগেই এই সমস্ত বিনোদন জগৎ থেকে সরে গিয়ে যখন ও কাউন্সিলর হয়েছে, এমএলএ হয়েছে, এখন এমপিতে দাঁড়িয়েছে, ও কিন্তু নিজের বাড়ি ছেড়ে দিয়ে কিন্তু পড়ে রয়েছে হচ্ছে যেখান থেকে মানুষ ওকে জিতিয়েছে তাদের জন্য। তাই এই ক্ষেত্রে কিন্তু দেবের থেকেও এগিয়ে থাকবে। এবার কতগুলো সিনেমা হিট সেটা দিয়ে দেব এগিয়ে থাকবে, কিন্তু যে কাজটা করতে গেছে দেব, সেই কাজটা কিন্তু তার কতগুলো সিনেমা হিট, তার অভিনয় নিয়ে কি প্রশংসা হচ্ছে, তার টনিক প্রজাপতি কত চললো, সেটা দিয়ে তো এমপি হিসাবে এলাকার মানুষের উপকার উনি করতে পারবেন না। হয়তো বেশ কিছু মানুষ আবেগে ওনাকে ভোট দিতে চাইবেন, কিন্তু এই আবেগ তো অন্য অভিনেতার কাছ থেকেও তিনি পেয়ে যেতে পারেন। কিন্তু তার এমপি, যার কাজ এলাকার ডেভেলপমেন্টের জন্য প্রতি বছর কেন্দ্র সরকার থেকে তার কাছে 5 কোটি টাকা করে তার অ্যাকাউন্টে পাঠানো হয়, মানে তার এমপি অ্যাকাউন্টে, যিনি এমপি হন। কোভিড পিরিয়ডটা বাদ দিলে, যে সময় আমাদের দেশে অনেক খরচ বেড়ে গিয়েছিল বলে, যারা এমপি তাদের বার্ষিক যে টাকাটা তার এলাকার ডেভেলপমেন্টের জন্য দেওয়া হতো, সেই বরাদ্দ অনেকটাই কমিয়ে ফেলা হয়েছিল। সারা পৃথিবীতেও তাই হয়েছে, ভারতবর্ষেও হয়েছে। কিন্তু তার আগে পরে তিনি কি করেছেন এমপি হিসেবে, সেটা ঘাটালের মানুষকে ভাবতে হবে। এবং তিনি যে দলের হয়ে দাঁড়িয়েছেন, তিনি বলেন যে সব ধর্ম সমান, সব ধর্ম মানব ধর্ম। এখন তিনি দেখলাম রামনবমী করছেন। তৃণমূলের প্রচুর যারা ইলেকশনে দাঁড়িয়েছেন প্রার্থীরা, যারা এই রামকে যারা পুজো করতো, ভারতীয় জনতা পার্টি, আমার দল বা হিরণের দল, তাদের যা নয় তাই কথা বলতো। তাদের দলের নেত্রী, আমরা গোমাতা বলে পুজো করা তো আজকে থেকে নয়। আমরা মাতৃদুগ্ধ ছোটবেলা থেকে খেয়ে বড় হই, একটা সার্টেন সময়ের পর আর সেই দুধটা পাই না। মুমূর্ষু বয়স অবধি নারী বা পুরুষ তাকে বাঁচিয়ে রেখে দেয় গরুর দুধ। এবং গরু সমাজের কত প্রয়োজনীয় প্রাণী তা সবাই জানে। তাই আমরা তাকে ভগবানের রূপে তারা পুজো করি। আমাদের পুরাণে অন্য জিনিসের উল্লেখ রয়েছে, আমি পুরাণে যাচ্ছি না, আমি একদম সাধারণ জ্ঞান দিয়ে বলছি। তার গোমূত্র কাজে লাগে, তার গোবর কাজে লাগে, গরুর সবটা জিনিস, তার শিং দিয়ে চিরুনি তৈরি হয়, আমরা ছোটবেলায় সব পড়ে এসেছি। কিন্তু হঠাৎ করে শাসক দল তৃণমূল তার যখন সমালোচনা করতে শুরু করলো, তার কাজের ভুল বা অন্যায় বা চুরি নিয়ে প্রতিবাদ করা শুরু করলো ভারতীয় জনতা পার্টি, যারা ভারতীয় সংস্কার মেনে আদিকাল থেকেই গোমাতা বলা হয়, আমাদের মায়ের জায়গাটা গরু নেয় বলে, তাই না? তখন থেকে তৃণমূল গালাগাল দেওয়া শুরু করলো গোমূত্রকে নিয়ে, গোবরকে নিয়ে। উপকারটা জেনে উপকারটা নিয়েও কিন্তু মিথ্যা কথা বলা শুরু করলো। কারণ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় সংস্কার, সনাতনী সংস্কার, আমার দেশের যেটা, আমরা বলতাম যে গরুর মধ্যে 33 কোটি দেবতা আছে, বলতাম না? হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবী আছে, বলি তো। এই 33 কোটিটাকে বেশ কিছু মানুষ যারা কম জানে, তারা 33 crore মনে করে, কোটি মনে করে। 33 কোটি না, 33টা প্রকোষ্ঠ, বিভাগ আছে। আগে আমরা উপাসনা করতাম প্রাকৃতিক শক্তিগুলোর, একদম আদিকালে, জল, আগুন, মাটি, এই সব সমস্ত কিছু। তারপর যখন আমরা পড়তে শুরু করলাম, জানতে শুরু করলাম, হাজার হাজার বছরের পুরনো যে ভাস্কর্য এবং যে মন্দিরগুলো রয়েছে, যেগুলো ভেঙে পরে মসজিদ তৈরি করা হয়েছিল। কারণ 800 বছর আগে এই দেশে পাঠান, শক, হুন, মুঘলেরা আসেন। তার আগে মুসলমান ধর্মের মানুষের এটা দেশ ছিল না। তারপর তারা এসেছেন
প্রথমে মশলার ব্যবসা করতে, তারপর যাতায়াত করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে, তাই আস্তানা গড়ার চেষ্টা করেন এবং প্রফিট বেশি বানাবার জন্য এখানের মানুষকে বশ্যতা মানাতে চান। তারপর যুদ্ধ হয় এখানে রাজাদের সঙ্গে, আস্তে আস্তে ছলে বলে কৌশলে তারা তাদের হারান। মন্দিরগুলো যা আজকের দিনেও বিদ্যমান, তার স্থাপত্য ভাস্কর্য যে বিজ্ঞানে তৈরি হয়েছে, এখনো পর্যন্ত সারা পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষণা করে পারছে না যে মার্বেল কেটে এইভাবে কি করে বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ভাস্কর্য তৈরি করা হয়েছে। সারা পৃথিবীতে গবেষণা করা হয়, তার আগে থেকেই তো বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা। তাই বেশ কিছু মানুষের মিথ্যে ইতিহাস তৈরি করার চেষ্টা করেছিলেন, আসল ইতিহাসকে ভুলিয়ে দিয়ে। তাদের মধ্যে বামপন্থীরা অস্বাভাবিক মিথ্যের একটা চরম খারাপ কাজ করেছেন, এটা এখন কেটে যাচ্ছে। তাই রামনবমীর দিনে দেখতে পেলাম যে পরিষ্কার তৃণমূল যে রামকে গালাগাল করত, অথচ তারা রামকৃষ্ণের পুজো করত। যিনি রাম তিনি কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ। অবাক লাগে তারা ভোটের কাছে এসে আমাদের সনাতনীরা যে তাদের এই মিথ্যাচারকে ঘেন্না করছেন, এটা দেখবার পর মিথ্যেভাবে তারা রামকে ভক্তি করা শুরু করলেন, পুজো করা শুরু করলেন। আপনি দেব মহাদেব যাদেরই নাম বলছেন তারা প্রত্যেকেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম বলে গাড়ি থেকে নেমে এসে গালাগাল করেছিলেন, তারা করেছিলেন। উনি বলেছিলেন যে গালাগাল করছে, রাম বলা হয়েছে। আমরা ছোটবেলা থেকে গাঁটগুনি রাম 2, 3। আমরা যখনই কোনো ছেলে মেয়ের নাম করি বলি রাম শ্যাম যদু। ভালো করে ভাবুন, আমার মধ্যেই রামকৃষ্ণ রয়েছেন, আমাদের মধ্যেই রামপ্রসাদ রয়েছেন, আমাদের মধ্যেই রামকিঙ্কর বেজ রয়েছেন, আমাদের মধ্যেই রাজা রামমোহন রায় রয়েছেন। ভগবান রাম মা দুর্গার পুজো করেছেন, সবটাই রয়েছে। এই আজকে যারা বিরোধিতা করছে তারা ছোটবেলায় সবাই মিলে হামাগুড়ি দিয়ে বসে টিভিতে রামায়ণ দেখত। আমাদের মোড়ে মোড়ে হনুমানজির মূর্তি ছিল, আমরা হনুমান সাজতাম, রাম সাজতাম, তখন কোনো অসুবিধা ছিল না। তখন এই সিপিএমই মেনে নিত। কিন্তু মজার কথা হচ্ছে, কালকেই দেখলাম রামনবমীর দিনে সিপিএম এর বরানগর উপনির্বাচনে বিজেপির সজল ঘোষের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তন্ময় ভট্টাচার্য। তিনি কোন এক রামের মন্দিরে গিয়ে ওই কি সমস্ত টিকা ফিকা পরে ঘুরছেন। ভণ্ডামি কতটা হতে পারে সেটা প্রমাণিত। তো যাই হোক, যে প্রসঙ্গে এসেছিল যে দেবের সিনেমা দেখে সাধারণ মানুষের এলাকার ডেভেলপমেন্ট হবে না, দেখে প্রশ্ন করা উচিত ওই মানুষের যারা ওকে ভোট দিয়েছিলেন। আমি এমপি হলে আমাকেও প্রশ্ন করতে বলতাম যে 5 কোটি টাকা করে যে তহবিলে পাঠানো হলো সেই টাকা গেল কোথায় দেব স্যার? কি করেছেন আপনি সেই টাকাটা দিয়ে? এলাকায় ঘাটালে আপনি কি বানিয়েছেন? তৃণমূলের যে এমপিরাই জয়ী হয়েছেন, জেনে রেখে দেওয়া ভালো যে কোনো প্রার্থীর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আসে না। টাকা আসে হচ্ছে সেন্ট্রাল থেকে, ওই প্রার্থীর নামে সেই রাজ্যের, সেখান থেকে সেই টাকা চলে যায় ডিএম-টিএমদের কাছে। বিধায়কদের নামেও রাজ্য থেকে টাকা আসে, সেটা চলে যায় ডিএম এর কাছে। তো এমপিরা ওই এলাকায় কি করতে চায় তার দলের সঙ্গে আলোচনা করে, যে দলের সে প্রার্থী সেই টাকাটা সেই লোকাল মানুষের, যেখান থেকে দাঁড়িয়ে তিনি জিতেছেন, সেইখানের উন্নয়নের কাজে লাগে। তা দেববাবু তো 5 কোটি টাকা করে বছরে পেয়েছেন। কি করেছেন দেববাবু দেখান। হ্যাঁ, তিনি অভিনয় করছেন, প্রযোজনা করেছেন, তার সিনেমা সাফল্য পাচ্ছে। সহ অভিনেতা হিসেবে আমি তার আরো মঙ্গল বা উন্নতি কামনা করি। কিন্তু তিনি সাংসদ হিসেবে ওই কোটি কোটি টাকা তিনি কোথায় খরচ করলেন? যারা ঘাটালে তাকে ভোট দিয়েছেন সেই প্রশ্ন তো অবশ্যই তুলব। আর সেই ক্ষেত্রে তার দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার দল চুরি করে। মানুষ দেখেন তার দলের নেতামন্ত্রীরাই চোর হয়ে জেলে যাচ্ছেন। দেববাবু তো কই তাদের হয়ে একটাও কোনো কথা বলেন না, যারা চুরি করছেন হিন্দুর মুসলমানের সবার। যখন ভগবান রামকে তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গালাগাল করেছেন, তার দলের অন্যান্য নেতানেত্রীরা গালাগাল করেছেন, তার দলের নেতানেত্রীরা তার বন্ধুরা চুরি করেছেন, সেটা নিয়ে তো দেববাবু কিছু বলেননি, প্রতিবাদ করেননি।
এই প্রশ্নগুলো তো মানুষের মনে আসবে। আবার বললাম, অভিনেতা হিসেবে, সহকর্মী হিসেবে, ভাই হিসেবে, সেটা কাজের জায়গা আলাদা, ওটা তার রোজগারের জায়গা, জীবিকার জায়গা। কিন্তু সাংসদ হিসেবে তো তিনি মাইনে পান, অনেক সুযোগ সুবিধে পান। সেটা দিয়ে তিনি সাংসদ হিসেবে যে 5 কোটি টাকা পেলেন, সেটা দিয়ে কি করলেন? করেছেন কি কিছু? বলতে পাচ্ছেন কি কিছু যে আমি 10 বছরে এই কাজ করেছি তাই আমাকে ভোট দিন? সেটা বলতে পাচ্ছেন না। বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান। যে রাজ্যের টাকাই নেই সেই রাজ্য নাকি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। বাচ্চা ছেলেও হাসছে, ঘাটালের মানুষও হাসছে। তারপর যদি ঘাটালের মানুষ এই মিথ্যেগুলোকে বিশ্বাস করতে চায়, যে কথাটা তৃণমূল দেবকে বলেছে বলতে, দেবও তাই বলছে, এটা আমি সাংসদ দেব হিসেবে বলছি। ও মাঝে মাঝেই বলে আমি রাজনীতি বুঝি না। তাহলে ভাই আছেন কেন? ও তো নিজেই বলেছিল আমি ছেড়ে দিতে চাই, যে সময় দিতে পারবে এমন কোনো প্রার্থী করা হোক। তখন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ওর মনে পড়েনি। এবার বলছি, বিতর্ক হবে, উত্তরটাও দিতে পারবে। কিন্তু অভিনেতা হিসেবে, প্রযোজক হিসেবে আমি ওর সফলতা কামনা করি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অবদান রয়েছে, ওরও ভালো অবদান আছে, তার উন্নতি হোক। কিন্তু কাজের মানুষ খুঁজতে গেলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিরণকেই নিরপেক্ষভাবে আমি ভারতীয় জনতা পার্টির সাপোর্টার থেকে সরে গিয়ে বলছি, যে কাউন্সিলর হিসেবে নিজের এলাকায় পড়ে থেকেছে, বিধায়ক হিসেবে খড়গপুরে পড়ে থেকেছে, মেদিনীপুরে পড়ে থেকেছে, আমি জানি সে ঘাটালেও পড়ে থাকবে এমপি হলে। তাই কাজ করাবার জন্য যে 5 কোটি টাকা দেববাবু 10 বছর ধরে পেলেন, কোভিডের সময় তো কমেছে টাকা, বাকি যে কোটি টাকা পেলেন সেটা দিয়ে ঘাটালের মানুষের জন্য কটা ব্রিজ বানিয়েছেন, কটা প্রকল্প বানিয়েছেন, কি রাস্তা বানিয়েছেন, যেখানে ওই টাকাগুলো খরচ হয়েছে তার খতিয়ান দিন স্যার, তবে তো ঘাটালের মানুষ ওনাকে ভোট দেবে। দেবকে দেখে তো তার আনন্দ লাগলে হবে না, ও তো ফাংশনের জন্য দেব মহাদেব আমাদের সবাইকে তো লোকে ডেকে নিয়ে পয়সা দিয়ে দেখে নেয়। কিন্তু আমি আপনাকে সাংসদ বানিয়েছি, আপনি ফ্রিতে প্লেনে যাতায়াত করছেন, আপনি দিল্লির পার্লামেন্টে যাচ্ছেন, দিল্লিতে বাংলোতে, সরকারি বাংলোয় আরামে থাকছেন আমার উপকার করবার জন্য। আমি ঘাটালের ভোটার, আপনি সেই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে ঘাটালের জন্য কি আনতে পাচ্ছেন? আপনাকে তো এমনিতেই বছরে 5 কোটি টাকা করে দেওয়া হয়, সেই টাকা গেল কই? এই প্রশ্ন তো দেবকে আমি করব, ঘাটালের মানুষও করবে। বাকি যদি মানুষ পরিষ্কার চান যে চুরি বা চোরেদের সরকার চলুক, আমার ছেলে মেয়ে চাকরি লুট করুক, আমার মাকে 500 টাকার ভাতা বাড়িয়ে 1000 টাকা করে দিক, এবং সেই মায়ের ছেলে তৃণমূলের লুটের জন্য যারা চাকরি পাচ্ছে না, এই পশ্চিমবঙ্গে চলে যেতে হচ্ছে মায়ের কোল ছেড়ে অন্য রাজ্যে। মা একা রাত্রিবেলা ভাত খায়, তার ছেলে মেয়েটা খেয়েছে কিনা ফোন করে রোজ মা জিজ্ঞাসাও করতে পারে না। যদি তারা মনে করেন এই রাজ্যে চাল ডাল চুরি হবে, চাকরি চুরি হবে, এই তৃণমূলই থাক, তো তবে তৃণমূল প্রার্থী চোরের দলের সমর্থক, দেবকে ভোট দিন। আর না হলে চোর যারা তাড়াচ্ছে, চোর যারা ধরছে, চোরের হয়ে প্রতিবাদ করতে গিয়ে যে দলের 200-র উপরে কর্মীকে খুন হতে হয়েছে, সেই দলের প্রার্থী হিরণকে ভোট দেবেন। মানুষের বিবেচনা বোধ কি হয়েছে পশ্চিমবঙ্গের, কি ঘটছে, দলটা দেখুন, প্রার্থী দেখবেন না। আমি এই কথা বলবো। জেল থেকে যে কথা মাথায় আসছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান যে উনি যে কোনো পরিস্থিতির জন্যই তৈরি আছেন, এবং জেলে গেলে উনি হয়তো শান্তি পাবেন। তো সেই নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, উনি অনেক সময় অনেক ভবিষ্যৎবাণী করে দেন। খেয়াল করে দেখবেন, এই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যার কোটি কোটি টাকার চাকরি চুরি দুর্নীতিতে নাম জড়িয়েছে, যখন জেল খাটছেন, যার বান্ধবীর ফ্ল্যাট থেকে, হাঁটুর বয়সী নয়, গোড়ালির বয়সী আরো ছোট বান্ধবী, বা আমি প্রেমের কোনো বয়স থাকতে পারে না, বন্ধুত্বের কোনো বয়স থাকতে পারে না, তবুও বলবো তার গোড়ালি বয়সী যে বান্ধবী, তার ফ্ল্যাট থেকে লোকে 50-52 কোটি টাকা বেরোতে দেখেছে। এই কোটি কোটি টাকা আমরা তৃণমূলের চুরির কল্যাণে, মানুষের থেকে যে চুরি করা হয়েছে, কেন্দ্র সরকার অঢেল টাকা পাঠাচ্ছে হিন্দু মুসলমান সবার জন্য। রাস্তাঘাটে যে ছেলে মেয়েগুলো বসে আছে, শিক্ষক হতে চেয়ে পড়াশোনা করেছে, মধ্যবিত্ত বাড়ি বা নিম্ন মধ্যবিত্ত বাড়ি আর নিম্নবিত্ত বাড়ির, তারা চেয়েছিল একটু সৎ পথে রোজগার করবে, পড়াশোনা করবে, একটু বৃদ্ধ বাবার ওষুধ বা বৃদ্ধা মায়ের জন্য একটা শাড়ি, ভাই বোনের জন্য একটু জামা কাপড়, একটু ভালো খাবার, আর সমাজের বাচ্চাদের তৈরি করবে আগামীর যারা ভবিষ্যৎ সৎ পথে, তারা চাকরি পায়নি।
তৃণমূলের নেতারা 10 লাখ 15 লাখ 20 লাখ ঘুষ নিয়ে বিভিন্ন এজেন্ট লাগিয়ে তারা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ চুরি করেছে। একগাদা ভুয়ো লোককে যারা সাদা খাতা জমা দিয়েছে পরীক্ষা হলে বসে তাদের চাকরি দিয়েছে। মানুষের অভিযোগে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে সেই তদন্তে ইডি সিবিআই তাদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। জেলে পাঠাবার আগে যাদের নামে অভিযোগ তাদের লয়াররা দাঁড়িয়েছেন, এই তোমার নামে এই অভিযোগ, তুমি যে এই অভিযুক্ত নও, তোমার নামে যে অভিযোগ করা হচ্ছে তার প্রমাণ দাও। তার লয়াররা দাঁড়িয়ে প্রমাণ দিতে পারেনি যে তিনি ধোয়া তুলসী পাতা, তাই তিনি জেলে রয়েছেন তদন্ত চলাকালীন। কেউ জোর করে কাউকে জেলে পাঠাতে পারে না। এই কোটি কোটি টাকা মানুষ দেখেছেন, পুরো শিক্ষা দপ্তরটাই দিলে জেলে। এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন না এটা হচ্ছে। 2019 সালে তিনি এসএসসির যে দুর্নীতিগ্রস্ত সেটাই ছেলে মেয়েগুলোর সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে এসএসসিটা হচ্ছে ঘুঘুর ভাষা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তিনি জানেন ঘুঘুর ভাষা, তিনি জানতেন ওখানে দুর্নীতি হয়, চাকরি নিয়ে তাই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে। কিন্তু কি দারুণ, তিনি ঘুঘুর ভাষায় ঘুঘুগুলোকে রেখে দিলেন। নিজের পুলিশ নিজের গোয়েন্দা দিয়ে অ্যারেস্ট করালেন না, বরং ঘুঘুকে সাহায্য করলেন আরো ঘুঘুর ডিম পাড়াতে, যাতে আরো ঘুঘু তৈরি হতে পারে, আরো লুট করতে পারে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলোর। তিনি দাঁড়িয়ে থেকেই সর্বনাশটা করেছেন। তাই তিনি বলছেন আমাকে হয়তো জেলে যেতে হবে, আমার কোনো অসুবিধা নেই, শান্তিবাবু ইত্যাদি। উনি জানেন উনি অন্যায় করেছেন। এই যে চাল ডাল চুরি হলো বালুবাবুর সময়, জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটছেন। কেন্দ্র থেকে সবার জন্য চাল পাঠানো হতো রেশনের মাধ্যমে, যাতে গরিব মানুষ বেঁচে থাকতে পারে। আর সেই চাল বালুবাবুরা খেয়ে ফেললেন, চুরি করলেন। 1.5 কোটি ভুয়ো রেশন কার্ড দিয়ে সেই চাল চুরি হতো। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? মমতা বন্দ্যোপাধ্যায়েরই আন্ডারে চলা পুলিশ, উনি পুলিশ মন্ত্রী। সেই পুলিশ যখন কেন্দ্র থেকে পাঠানো সরকারি ভালো কোয়ালিটির চাল খোলা বাজারে প্যাকেটে বিক্রি হচ্ছে, সেইটা দেখে যখন তদন্ত করবার জন্য এফআইআর করলো, উপর মহলের কোনো এক নির্দেশে, কোন উপর মহল মুখ্যমন্ত্রী ছাড়া হতে পারে, সেই তদন্ত বন্ধ হয়ে গেল। এই বাকিবুর রহমান যিনি জেল খাটছেন, এক গোডাউনের ব্যবসায়ী, চাল ব্যবসায়ী জেল খাটছে, জ্যোতিপ্রিয় মল্লিক এই খাদ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল এই বালু এদেরকে বীর বলছেন, ভালো ছেলে বলছেন, ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন। ক্ষতি হয়েছে কার? হিন্দু মুসলিম সবার। যে ছেলে মেয়েগুলো চাকরি গেছে, রাস্তায় বসে রয়েছে, মাথার চুল পেরিয়ে গেছে, চাকরি পাওয়ার বয়স চলে যাচ্ছে, তার হিন্দু মুসলিম আছে? নেই। যাদের চাল ডাল চুরি হয়েছে যে গরিব মানুষের, তার হিন্দু মুসলিম আছে? নেই। রাস্তাঘাটে যে ছেলে মেয়েগুলো বসে আছে, সেখানে কি শুধু শান্তনু বসে আছে হিন্দু বাড়ির? না, সারিফুলও বসে আছে মুসলমান বাড়ির। সেখানে যেমন সাবিত্রী বসে আছে, সাবিনাও বসে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে তৃণমূলকে চুরি করবার জন্য পুলিশ দিয়ে সাহায্য করেছেন, নালে এই ঘটনা ঘটতে পারে না। এই পশ্চিমবঙ্গবাসী সবাই জানেন। তিনি পশ্চিমবঙ্গের যে কোনো ধর্মের যে কোনো পেশার মানুষের সর্বনাশ বা চুরি করছে যে তৃণমূল, তার দলেরই লোকজন, তারপরেও তাদের বীর বলেছেন। সন্দেশখালীর মা বোনেদের মান সম্মান লুট করা শেখ শাহজাহানকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে কার্যত তার পক্ষ নিয়েই কথা বলেছেন। আর সন্দেশখালীর প্রতিবাদী মা বোনেদের বলেছেন সাজানো। অপরাধ করেছেন, আইন অনুযায়ী অপরাধের যে শাস্তি হবে তার বাইরে কেউ নন। তিনি যদি সত্যি অপরাধী হয়ে থাকেন তিনি জেলে যাবেন, যদি অপরাধী না হন তিনি যাবেন না। প্রমাণ করতে হবে, আমার দেশে অপরাধ প্রমাণ করতে হয়। আপনি চোখের সামনে কাউকে ফোন করলেন, কোনো সাক্ষী পাওয়া গেল না, আপনি বেকসুর খালাস পেয়ে গিয়ে বড় বড় কথা বা লেকচার মারতে পারেন। এটা আমার দেশের নিয়ম। আমার দেশের নিয়ম হচ্ছে যে একজন দোষী ছাড়া পেয়ে যাক, কিন্তু কোনো নির্দোষ যাতে শাস্তি না পায়, সেই জন্যই আমার দেশের বিচার পদ্ধতিটা এতটা দিন ধরে চলে। এবং কোনো সারিয়াত আইন মেনে কিছু মাথায় টুপি পরা দাড়িওয়ালা লোক এসে বললো উসকো কতল করো, গর্দান লেলো, উল্টো দিকে আপনার পক্ষ নিয়ে আপনার নামে অভিযোগ, কেউ দাঁড়াতে পারবেন না। ওই সারিয়া আইন মেনে চলা আমার দেশ নয়। আমার দেশে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি চোর হোক, জোচ্চোর হোক, ছ্যাঁচোর হোক, তৃণমূল হোক, তার পক্ষেও কিন্তু কোটি কোটি টাকার দামি উকিল দাঁড়ায়। তিনিও যুক্তি দিয়ে লড়াই করেন যে আপনারা যে অভিযোগ আনছেন তা মিথ্যে। সেটা বিচার করেন সম্মানীয় বিচারক হাইকোর্টের, সুপ্রিম কোর্টের।
তারা প্রত্যেকটা কাগজপত্র খুঁটিয়ে দেখেন, প্রমাণ দেখে বলেন যে না, আপনি যে নিরপরাধ নিজেকে বলবার চেষ্টা করছেন এটাতে প্রমাণ হচ্ছে না, বরং এই যে তদন্তকারী সংস্থা তারা যে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে তার প্রমাণটা যথেষ্ট। তাই তদন্ত চলাকালীন আপনি যদি পাওয়ারফুল মানুষ হন, সাক্ষীদের খুন করে দেবেন, নয় ভয় দেখাবেন, বা তথ্য কোনো প্রমাণ থাকলে লোপাট করে দেবেন। তাই তদন্ত চলাকালীন আপনি দোষিতা প্রমাণিত বেশি হচ্ছে, তাই জেলে থাকুন। তাই অনুব্রত মণ্ডল জেলে, তাই পুরো শিক্ষা দপ্তর জেলে, তাই পার্থ চট্টোপাধ্যায় জেলে। আর নাম বলতে পারছি না, কারণ তৃণমূলের রোজই কেউ না কেউ এতটা চুরি করেছে এবং আদালতে যে প্রমাণ হচ্ছে তাই তারা জেল খাটছেন। বান্ধবী সমেত জেল খাটছেন, কেউ নিজের মেয়েকে নিয়েও জেল খাটছে। কার দৌলতে, কার অনুপ্রেরণায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি পুলিশ দিয়ে কাউকে সাবধান করেননি, গ্রেপ্তার করেননি। যারা অন্যায় করেছে তার দল থেকে তিনি কাউকে তাকে বহিষ্কার করেননি, দল থেকে তৎক্ষণাৎ কড়া শাস্তি দেননি। কাউকে কাউকে বহিষ্কার করলেও নিজের পুলিশ রয়েছে তাকে দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে জেল খাটাননি। আসলে তিনি তো অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। একজন রাজ্যের সর্বা হয়ে গিয়ে তিনি এটা করতে পারেন না। তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, তিনি আমাদেরও সম্মানীয় মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি তার নিজের নৈতিক দায়িত্ব থেকে সরে গিয়ে প্ররোচনামূলক কথা বলেন, হিন্দু মুসলিমে দাঙ্গা লাগাবার কথা বলেন। তিনি কেন্দ্র থেকে টাকা পাঠালেও পাঠাননি বলে মিথ্যা কথা বলেন। দুর্ভাগ্যজনক। তিনি প্রত্যেকটা মুহূর্তে, এই কদিন আগেই বলেছে যে বিজেপি নাকি ক্ষমতায় এলে, বিজেপিকে ভোট দিলে ঘুম থেকে উঠে আপনাকে গোমূত্র আর গোবর খাওয়াবে। এ কি? উনি তো একটা সময় বিজেপির সঙ্গে যেমন কংগ্রেসের সঙ্গে সংসার করেছিলেন, তারপর কংগ্রেসকে পচা ডোবা বলেছিলেন। ঠিক তেমনি যখন কোথাও কলকে পাচ্ছিলেন না, কুলকিনেরা পাচ্ছেন না, তখন বিজেপিরই মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। তাহলে তখন তিনি কি খেয়েছিলেন? গোমূত্রের শরবত নাকি গোবরের তরকারি? উনি ভালো বলতে পারবেন। যে মাননীয় মুখ্যমন্ত্রী, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, হ্যাঁ আপনারা গরু কয়লা চুরি পাচার করতে করতে ভেবে নিয়েছেন যে সব মানুষের মাথার গরুর মতো গোবর পড়ে আছে, তা নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূলের থেকে অনেক বেশি সৎ বুদ্ধি রাখে, কারণ আপনারা অসৎদের বীর বলেন, সাপোর্ট করেন। তাই তারা জানে যে 17টা রাজ্যে যেখানে বিজেপির সরকার চলছে সেখানে মানুষ কি পড়ছে, কি খাচ্ছে। সেখানে কোথাও গোমূত্র গোবর নেই, বরং তৃণমূল সব খায়। বাচ্চাদের মিড ডে মিলও খায়, বরং আপনারাই বোধহয় সবটা খেয়ে নিচ্ছেন। গরু পাচার করবার আগে গরুর পেট টিপে, গরুর বাঁট টিপে দুধ বার করে নিচ্ছেন, গরুর পেট টিপে গোমূত্র বার করে নিয়ে খাচ্ছেন। এবার আপনি যেটা বাড়িতে খাচ্ছেন হয়তো ঘুঁটের ডালনা করছেন আপনি, আমি জানি না। আপনি স্বয়ং সর্বেসর্বা মুখ্যমন্ত্রী, কিংবা গরুর মূত্রের পায়েস, বা এই গরমকালে বাড়িতে লোক এলে আপনি গোমূত্রের শরবত বানাচ্ছেন, লোককে দিচ্ছেন পিজিয়ে বলে। এটা আপনার ইচ্ছা। আপনি যেমন তেমন তো বাকিদের ভাবলে মুশকিল। তাই আমার মনে হয় আপনি আমাদের সবার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, এত আজে বাজে বকবেন না। ওই চেয়ারের একটা সম্মান আছে, মুখ্যমন্ত্রী থেকে সময়ের ডাকে আপনি সরে যাবেন, তারপরে এই সমস্ত আগ্রাম বাগরাম বকুন, তবে মানায়। তবে আপনি আমাদের মুখ্যমন্ত্রী, তো ওই চেয়ারে বসে এই কথাগুলো বললে পশ্চিমবঙ্গের মান সম্মান সারা ভারতবর্ষের কাছে ছোট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গকে আগে মানুষ চিনত শিল্প, সংস্কৃতি, শিক্ষা এটাকে দিয়ে, আর এখন তৃণমূলের কল্যাণে পশ্চিমবঙ্গকে চেনে চোরের রাজ্য বলে। পশ্চিমবঙ্গে বাইরে গেলে আমাদের খারাপ লাগে, আর দয়া করে সেই খারাপ লাগাটা বাড়াবেন না। সুস্থ থাকবেন। গরম পড়েছে, আপনার মাথায় আঘাত লেগেছিল, এত তাড়াতাড়ি বেরিয়ে এত কথা বলে বোধহয় আপনার উচিত হয়নি। বাইরের আঘাত কিন্তু ভেতরে থেকে যায়, তার জন্য সময় দিতে হয়। আর আপনার দলের ইয়াং লোকজনেরা এতটাই অকৃতজ্ঞ, আমার বাড়ির মাসিমা পিসিমা যদি চোট লাগতো আমরা বাড়িতে রেখে দিতাম, এই গরমে বার করতাম না তাকে। হুশ করে ঠেলে আপনাকে বলেছে যা মিথ্যে বল, আপনিও চলে এলেন। বয়স হয়েছে, একটু খেয়াল রাখবেন না? আমি বলবো মুখ্যমন্ত্রী, আমি আপনার দলের কর্মীদের বলবো, আচ্ছা আপনারা তো সব চুরি করেন, চাকরি বাকরি, আবাসের গরিবের বাড়ি, পায়খানা, বাথরুম, যা যোজনা পাঠাচ্ছে কেন্দ্র সরকার ভুয়ো নাম লিখে, জব কার্ড চুরি করেন, মিড ডে মিল চুরি করেন, গরু, পাথর, কয়লা, বালি, মান ইজ্জত, এমনকি ব্যালট পেপারে চুরি করে চিবিয়ে খেয়ে নেন।
আপনারা দয়া করে কিছু শশা চুরি করুন, গরু পাচার করবার আগে চ্যাঁক চঁক করে একটু দুধ দিয়ে সেটাকে টক দই বানান, আর কিছু ডাব চুরি করুন, নিজেরা খান এবং নিজেদের প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খাওয়ান, যিনি আমাদেরও প্রিয় মুখ্যমন্ত্রী। গরমকালে এগুলো খেলে পেট ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, নাহলে পেট গরম হয়ে গেলে, মাথা গরম হয়ে গেলে আবর্জনার মতো কথা বেরোয়, যেটা পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন। এটা ঠিক হচ্ছে না ভাইটি। একটু চুরি করুন শশা, আমরা কিচ্ছু বলবো না। বিজেপি এটা নিয়ে আন্দোলন করবে না। যে মুখ্যমন্ত্রীকে শারীরিক বা মানসিকভাবে ফিট করবার জন্য ডাব চুরি করেছে তৃণমূল, শশা চুরি করেছে তৃণমূল, আর মিষ্টির দোকান থেকে টক দই চুরি করেছে তৃণমূল, দেখবে সবাই আপনাদের ধন্য ধন্য বলছে। কারণ ওগুলো খেলে ইয়াং মানুষেরই সম্বিত ফিরে আসে। আমরাই খাচ্ছি ঘরে রোজ, ওনাকেও খাওয়ান। উনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আর এই গরমে সব জায়গায় ছেড়ে দেবেন না। ভোট লুট করবার জন্য মিথ্যে কথা বলে বেড়ান নামে ওনাকে লেলিয়ে দেবেন না। ওনার বয়স হয়েছে, এখনো চোট সারেনি। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি, পুরো ফিট হয়ে যাওয়া কামনা করছি, এবং আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে সম্মানিত শব্দ যাতে বেরোয় ঈশ্বরের কাছে, শ্রীরামচন্দ্রের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে, বাকি যা যা ধর্মের উনি সবার মন্দিরে গিয়ে তো মাথা ঠোকেন না, মাথা ওই জন্য ফাটেনি, বাড়ির অশান্তিতে কেনাকে ঠেলে দিয়েছিল বলে। কেউ বলেছিল একে গরু মূত্রের শরবত খাবে, এইসব নিয়ে নাকি কাড়াকাড়ি চলছে। একটু যত্নে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী, যাতে পশ্চিমবঙ্গের মানুষ আজে বাজে কথা বলার জন্য আপনার থেকে সম্মান না হারিয়ে ফেলে।